প্রতিহিংসামূলক বিচার। যেহেতু জামায়াতের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, সুতরাং জামায়াত সমর্থিত একজন প্রসিকিউটরকে দিয়ে শেখ হাসিনারও ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। ভাই তখন তো আপনি সভা সেমিনারে গেছেন, কথা বলছেন, নোবেল লরেট হিসেবে গেছেন, লোকে আপনাকে সম্মান টম্মান করছে, হাত টাত মিলাইছে, ওইটা রাষ্ট্র চালানোর এক জিনিসটা না। উনি যেটা বলেছেন না, এটা আসলে উনি কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে এটা বলেন নাই। উনি আসলে বলতে চেয়েছেন আমরা আপনাদেরকে ঝুঁকির মধ্যে ফেলতে পারি। আচ্ছা, আপনি শুনতে ভুল শুনেন তো ভাই, ওনারা যে কথাবার্তা বলেন এগুলো আধ্যাত্মিক। যেটা মাসুদ কামাল ভাই বললেন যে বিএনপি আসলে পড়ে গেছে মাইন কাচি পায়, এবং বিএনপিকে অনেকেই বলছেন যে বিএনপি আসলে উভয় সংকটেই আছে। মান্না ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। আপনি গতকালকে একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন এবং বক্তব্যে আপনি যেটি বলেছেন যে সরকার প্রতারকের কাঠগড়ায় দাঁড়িয়েছেন, আর আজকে একটি অনুষ্ঠানে আপনি যেটি বলেছেন যে দেশ এখন বিরাট সংকটে, উদ্ধারের ক্ষমতা সরকারের নেই, তাহলে উদ্ধার করবেটাকে? মানে দ্বিতীয় অবস্থায় যেমন প্রথমেই বলি, উদ্ধার করতে হবে রাজনৈতিক দলগুলোকে, অংশী যারা তাদের। সরকারের ক্ষমতা নেই এই জন্য বললাম আমি, আমার কাছে মনে হয়েছে এই সংকটটা তাদের ভুল আচরণের জন্য অথবা বিশেষণ যাই প্রয়োগ করি, আচরণ উচ্চারণের জন্য হয়েছে। বেশি বড় করে যে বিতর্ক সেটা হচ্ছে যে বিএনপির যে নোট অফ ডিসেন্ট ছিল সেইটা, বিএনপি যে এত কড়া একটা রিয়াকশন দিয়েছে, প্রধানত এই ডিসেন্টটা বাদ দেওয়া হয়েছে জুলাই সনদ থেকে, যেটা গণভোটের জন্য যাবে। আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদের এখানে সম্ভবত বলেছি, এইরকম নোট অফ ডিসেন্ট নিয়ে একটা গণভোট হয় কেমনি, ইয়েস নো কেমনি হবে, এর এক একটা এক এক রকম আছে। এটা আমার কাছে খুব বোধগম্য নয়, কিন্তু বিএনপির পক্ষ থেকে যিনি প্রতিনিধিত্ব করেছেন তিনি বলেছেন যে দরকার লাগলে আরও একটা গণভোট হবে, এই যা থাকবে একটা প্যাকেজের মতো যাবে, তারপরে যখন এটা পাস হবে বা যেটাই হবে, আমরা বলছি যে এইটাকে আমরা ওকে বলছি না, কিন্তু ক্যারি অন করতে বলছি। আমরা এটা ওপেন করবো, করবার পরে যে ডিফারেন্সগুলো দেখবো সেটার উপরে আর একটা গণভোট হবে, জনগণ যে রায় দেবে সেটা করবো। আমরা নির্বাচনেও এটাকে ইস্যু করবো, আমাদের ম্যানিফেস্টোতে থাকবে, তার উপরেও জনগণ ভোট দিতে সিদ্ধান্ত করতে পারে। জনগণের নাই তো চূড়ান্ত, এটা মানা উচিত। কমিশনের আচরণ দেখে আমার মনে হচ্ছিল যে তারা এটা মেনেছে এবং এটা যাবে সেই মর্মে। ওই যে বইটা ছাপা হয়েছে, কতগুলো প্রস্তাব আছে, কি কি আছে, এবং সাথে কার কার নোট অফ ডিসেন্ট আছে ছাপা হয়েছে, এটার মধ্যে এটা ছিল। এখন যদি তারা এটা বাদ দিয়ে দেন, তাহলে আমাদের সাথে দুই ধরে আলোচনা করলেন কেন, এবং আলোচনা করবার পরে না বলে কেন বাদ দিলেন? ক্রাইসিসটা ওই জায়গায় হয়েছে আমি মনে করি। এই কারণে আমি মনে করছি যে তুতু তারা ফেলেছে, সেটা চাটবেন নাকি আবার বুঝতে পারি না। কারণ এই রকম তো ঘটে নাই। কিছুদিন আগে যেটা হলো যে তারেক জিয়ার সঙ্গে কথা বলবার জন্য ডক্টর ইউনূস চলে গেলেন লন্ডন, সেখানে গিয়ে কথা বললেন, সেইখানেই ইলেকশনের স্কেজুল না হলেও একটা রোড ম্যাপ ডিক্লেয়ার করলেন, তিনি আবার এইটা করলেন। তাতে আমি একটা কনক্লুশন নয়, আমার ধারণা হচ্ছে যে এই গভর্নমেন্ট এটা সলভ করতে পারবে না। সবগুলো পার্টিকে, আমি একে বিএনপিকে বলছি, সবাইকে বলছি যে সবাই মিলে এখনও আলোচনা করে এটা নিষ্পত্তি করা সম্ভব আমি মনে করি। ধরেন যে কবে গণভোট হবে এটা খুব মেজর ইস্যু মনে করি না। আমি যদি মনে করি যে রিলেটিভ অ্যাডভান্টেজটা আছে ইলেকশনের ডেটে, কিন্তু আগেও যদি হয় তাতে মহাভারত অশুদ্ধ হবে না, এই কথা আমি এখানে আপনাদের এখানে বলেছি আগে। তো সেটা সেটেল হতে পারে। আর যেটা নিয়ে এখন এই বড় জিনিস হলো এইটার কীভাবে সলিউশন হয়, এটা গভর্নমেন্ট, বিএনপি, জামাত এবং দরকার সবার সাথে আরেকবার কথা বলে সেটেল করা যেতে পারে মনে করি। এটা গভর্নমেন্ট একা পারবে না। আর এইটা আমি না জানেন প্রথম থেকে বলছি যে ডক্টর ইউনূস বলেন বা তার এই উপদেষ্টা পরিষদে যারা যারা আছেন, উনি নিজেই যেমন বলেন যে নিজের নিজের পেশায়, নিজের নিজের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে তারা সবাই খুব সাকসেসফুল, কিন্তু যে ক্ষেত্রে তারা এখন কাজ করতে আসছেন এইখানে দে আর জাস্ট নোভিস, মানে তাদের আচরণের মধ্যে এরকম কিছু নাই, ফলে তারা এটা হ্যান্ডেল করতে পারবে বলে আমার মনে হয় না। মাসুদ কামাল ভাই, এই যে সংকটটা তৈরি হয়েছে, বিশেষ করে গণভোট নিয়ে একটা বিতর্ক, একই সঙ্গে নোট অফ ডিসেন্ট নিয়ে বা জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, এর যখন সুপারিশটা দেওয়া হলো, ঐক্যমত্য কমিশন যে সুপারিশটা দিলেন, এরপরে যে বিতর্কগুলো বা সংকটগুলো তৈরি হলো, এই সংকটের তৈরির পেছনে মান্না ভাই যেটি বললেন যে সরকারই মূলত দায়ী এবং কমিশনের একটা দায় রয়েছে, আপনার কাছে কি তাই মনে হয় কিনা? এর জন্য কমিশন দায়ী, সম্পূর্ণভাবে কমিশন দায়ী। কমিশন ইন্টেনশনালি এই কাজটা করছে একটা ভোজগোটো পাকানোর জন্য। এই কমিশনের নিয়োগ যে ভালো না, এটা আমি শুরুর থেকে বলতেছি। এই কমিশনের নিয়োগ ভালো না, এটা লোক ভালো না, এরা আসছে একটা ঝামেলা পাকানোর জন্য। বিদেশ থেকে আসছে, তো গুজরাটে আসছে, আসেন এখানে আসছে আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য যে তোমরা তো কিছু বুঝো না, ঘাস টাস খাও, আমরা বাইরের থেকে আসছি, তোমরা দেখো দেশ কীভাবে চালাতে হবে। যখন দেখছি খুব একটা সুবিধা হচ্ছে না, একটা মানে ভজগোটা পাকাই দিছে।
সিম্পল একদম। ভাই যে আলোচনাটা হয়েছে তুমি তার বাইরে তুমি কিভাবে তুমি লেখলা, কিভাবে লেখলো? এতগুলি বিষয় কি 100 আর এসে গণভোটের যে কনসেপ্টটা, এটাও আমার কাছে মনে হয় এটা বিভ্রান্তিকর কনসেপ্ট। এটা কি হয় একাধিক প্রশ্নের উত্তর কি হানাতে হয়? এটা আপনি আমাকে প্রশ্ন করলেন ভাই আপনি যাকে নিয়মিত মাদক সেবন করতেন এখনো করেন, এই উত্তর হানাতে হয়? এখানে তো 2টা প্রশ্ন আর এখানে 48টা প্রশ্ন। আপনি কিভাবে হানাতে বলবেন? আপনি উচ্চ কক্ষের আলোচনা, আমি একটা সিম্পল এক্সাম্পল বলি। উচ্চ কক্ষ কেউ মানছে কেউ মানে নাই। আচ্ছা উচ্চ কক্ষ কি পিয়ার হবে নাকি সংসদে যে এমপি থাকবে তাদের আনুপাতিক হারে হবে? এটা নিয়ে আপত্তি আছে, বিএনপির আপত্তি আছে, তারা তো সংসদের আনুপাতিক হারে চায়। এখন আপনি ওর মধ্যে ঢুকাই দিলেন উচ্চ কক্ষ। এখন আমি উচ্চ কক্ষ চাই কিন্তু ওখানে পিয়ার পদ্ধতি চাই না, আমি কি দিব? আমি যদি না বলি তাহলে আমি উচ্চ কক্ষ চাই না, আমি তো উচ্চ কক্ষ চাই রে ভাই। তো সোনার পাথর বাটি হয় না, এটা আপনাকে বুঝতে হবে। এভাবে হয় না। মানে এটা হলো জানেন পুরো জিনিসটা হলো যে বাস্তব অর্থ যেটা হলো, এটা হলো বিএনপিকে মাইনকা চিপা, বুঝছেন? ওই মাইনকা চিপাতে ফেলানোর একটা পদ্ধতি, এবং বিএনপি বাস্তবিক অর্থেই এখন মাইনকা চিপার মধ্যে আছে। কিন্তু আজকে মান্না ভাই বলছে যে এই যে সংকট, এই সংকট উত্তরণের জন্য বিএনপিকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। বিএনপি কি করবে? তাহলে মাইনকা চিপায় থাকলে সমাধান। আমি বলি বিএনপি যখন ঝামেলাটা বলি আপনাকে, বিএনপি যদি বলে এটা মানি না তাহলে বলবে কি আপনি তো সংস্কার মানেন না। আপনি যদি বলে বিএনপি মানি তাহলে আপনার নোট অফ ডিসেন্ট আপনার অর্থহীন হয়ে গেল। বিএনপি কি করবে? এখন এইগুলো জানেন ওই যে ছোটবেলায় আমরা এই শুনছিলাম না যে 2 গ্রামের 2 পোলারে পাঠাচ্ছি লেখাপড়া করাইতে, সংক্ষেপে বলি যে আইসে নিয়ে বলছে কে কত লেখাপড়া করছে পরীক্ষা দাও। তখন একজন বলতেছে ঠিক আছে বলো তো দেখি আই ডোন্ট নো অর্থ কি? ওইকে আমি জানি না, ওইকে জানে না। এগুলো এই গল্প হয়েছে। এখন বিএনপি যেই বলবে যে এইটা তো হইল না রে ভাই, কই তাহলে সংস্কার চায় না, সহজ হিসাব। বিএনপি সংস্কার চায় না, এটা বিএনপি তো একটা বিপদ না, এই বিপদে তারা ফেলাইছে। এখন আমি বলি আপনাকে সবসময় চালাকি ভালো না, এটা যাকে চালাকি না এটা সবাই বুঝে। বিএনপির আমি মনে করি আমি যদি বিএনপি যদি পরামর্শদাতা হইতাম বলতাম বিএনপিকে যে আপনার মাইনে নিয়ে বলেন যে ঠিক আছে ভাই তুমি তাহলে আমার ওই গণভোট আগেই করো, গণভোট আবার ইলেকশন দিন করা লাগবে না, এখনই করো গণভোট। ওই গণভোট যদি বিএনপি যদি বলে তুমি করো, এবং যদি বিএনপি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেয় ওই তো না জয়যুক্ত হবে। এবং যদি না জয়যুক্ত হয় আমাদের ভয়টা কোথায় বলি আপনাকে, এই ঐক্যমত্য কমিশনের অনেক কিছু আমি পছন্দ করি না, যারা এটা ছিল নেতৃত্ব ছিল তাদেরকে আমি পছন্দ করি না, আমি করি না পার্সোনালি। কিন্তু তারপরেও কিন্তু এখানে কিছু ভালো কাজ হয়েছে, এখানে এমন কিছু জিনিস হয়েছে যেটা নাকি মৌলিক পরিবর্তন আমাদের প্রয়োজন ছিল। এখন যদি এটা না জয়যুক্ত হয়ে যায় তাহলে তো সব গেল রে ভাই, তাহলে সব গেল। তাহলে এই যে 8-9 মাস ধরে যে এতগুলো লোক গেল, যে বসলো কথাবার্তা বললো, এগুলো সব চলে গেল। কিন্তু তাদের যে অ্যাটিটিউড, এবং অধ্যাপক আলী রিয়াজ বলছেন যে জনগণের প্রতি আস্থা রাখতে, এবং তারা মনে করছেন যে মানে যখনই ভোটটা হোক তখনই হ্যাঁ জয়যুক্ত হবে, কারণ অতীতের রেফারেন্স তারা আনছেন। আলী রিয়াজ স্যার ভোট দিতে পারবো, উনি তো আবার স্যার হয় আমার সরাসরি টিচার, কিন্তু উনি তো আমেরিকার ভোটার, উনি এই জনগণের পালস উনি কেমনি বুঝবো? উনি কি দেশের জনগণের পালস বুঝে? ওনার তো আত্মসম্মান থাকলে প্রথমে এই দায়িত্বটা নেওয়া উচিত হয় নাই তো উচিত। জি শাহেদ ভাই, এই যে যেটা মাসুদ কামাল ভাই বললেন যে বিএনপি আসলে পড়ে গেছে মাইনকা চিপায়, এবং বিএনপিকে অনেকেই বলছেন যে বিএনপি আসলে উভয় সংকটেই আছে। একটা পক্ষ বলার চেষ্টা করছে বা ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে বিএনপি আসলে সংস্কার বিরোধী, আবার তারা যে প্রতারণার শিকার হয়েছেন এটা নিয়েও কড়া কোনো প্রতিবাদও করতে পারছেন না। মানে সব মিলিয়ে কি আসলে বিএনপি উভয় সংকটে আছে কিনা, আপনার কাছে কি মনে হয়? আসলে বিষয়টা হলো যে আমি প্রথম কথা হলো গণভোট নিয়ে কোনো শঙ্কা দেখি না। গণভোটের যে বিষয়টা সেটি নির্বাচনের দিন হবে এ বিষয়ে কোনো আমার কাছে সন্দেহ নাই। আগে যে করার চেষ্টা করা হচ্ছে ওইটা হালে পানি পাবে না। আমি গতকালকে প্রথম আলোর একটা রিপোর্টে এই ধরনের একটা আভাস পেয়েছি, এবং এমনিতেও এই আভাসটাই পেয়েছি সরকারের যাদের সাথে কথাবার্তা হয়েছে। সুতরাং নির্বাচনের দিন গণভোট হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই। জামায়াত ইসলাম পিআর ক্যাম্পেইনের মতো গণভোট ক্যাম্পেইনেও যে ব্যাকফুটে চলে যাবে এ বিষয়ে আমার সন্দেহ নাই অন্তত। কিন্তু শঙ্কা হচ্ছে গণভোটের কন্টেন্ট নিয়ে, অর্থাৎ 48টি বিষয়ে সিদ্ধান্ত হেনাতে আসতে পারে না। এবং এই যে 48টি বিষয় দেখুন, আপনারা যদি এই প্রেক্ষাপট আপনাদের জানা থাকে তাহলে আপনারা বুঝবেন প্রায় 1200-র বেশি সংস্কার সুপারিশ আসে নানান জায়গা থেকে, এবং এর
অনেকগুলোই কিন্তু মেনে নিয়েছে, সবাই মেনে নিয়েছে, বিএনপি মেনে নিয়েছে, ওগুলার কার্যক্রম হয়তো কোথাও কোথাও শুরু হয়েছে, কোথাও কোথাও শুরু হয়নি। 160 অথবা 166টি বিষয়ের উপরে যেগুলো দ্বিমত ছিল সেগুলো নিয়েই ঐক্যমত্যে আসার জন্য আলোচনা হয়েছে। এখন ঐক্যমত্যে যে আলোচনা হয়েছে সেখানে এমন এমন বিষয় আছে যে এই বিষয়গুলোতে আপনি একদম ওয়াইড ভাবে বলতে পারতেছেন না এটা হ্যাঁ এটাই আমি করব ওইটাই আমি করব না। সেই সব জায়গাগুলোতে যে ডিসেন্ট দেওয়া হয়েছে অর্থাৎ দ্বিমত রাখা হয়েছে যেটা এটা নির্ভর করবে সিচুয়েশনের উপরে আমরা কেমনভাবে কি করব, সেই জায়গাগুলোতে এই 160টার উপরে যে নোট অফ ডিসেন্টের সুযোগ নিয়েই এটাকে রেখেই যে জনগণের সামনে লক্ষ কোটি মানুষের সামনে সাইন করলো সরকার, কিন্তু যখন সুপারিশটা উপস্থাপন করলো সেগুলোকে বাদ দেওয়া হলো। তাই স্পষ্ট প্রতারণা, রাইট? আপনি এই প্রতারণার জবাব কিভাবে হবে সেটি একটি সমস্যা। গণভোট নির্বাচনের দিন যদি হয় এই যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, নোট অফ ডিসেন্ট সহ পাশ হবে, এই ধরনের একটা বিষয় ছিল, ভাবনা ছিল। এখন সরকার মনে করছে, ঐক্যমত্য কমিশন, সরকার না, তারা এগুলোকে তুলে দিয়েছে, স্পষ্ট প্রচারণা। একটা সিম্পল উদাহরণ দেই, ওনারা বলছেন যে প্রাতিষ্ঠানিক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কি প্রক্রিয়ায় হবে এইটা নিয়ে ওনারা যেই সলিউশন দিয়েছেন এটাকেই মেনে নিতে হবে রাজনৈতিক দলগুলোর। একটা উদাহরণ দিই, জামায়াতে ইসলামী যারা এই বিষয়গুলো নোট অফ ডিসেন্টের বিরোধিতা করছে, এক ইসলামী ব্যাংকে কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে এটা থেকে ওনারা ভিন্ন পক্ষকে ছেড়ে দিবেন এই সিদ্ধান্ত দিতে পারবেন না? এক ইসলামী ব্যাংক ওনারা ছাড়তে পারছেন না, আর বাংলাদেশের এত এত মানুষ 18 কোটি 20 কোটি মানুষের ভাগ্য পরিচালনা করার জন্য যে বা যারা এই রাজনৈতিক দল পরিচালনা করবেন তাদেরকে আপনি হাত পা বেঁধে বলবেন যে সাঁতার কাটো, এবং গভর্নমেন্ট যদি ব্যর্থ হয় বলবে অজনপ্রিয় গভর্নমেন্ট, এটাকে ফেলে দাও। মানে বিষয়গুলো হচ্ছে যে আসলেই উভয় সংকট। এই জন্য আমি বলছি গণভোট সমস্যা না, গণভোটের কন্টেন্ট যেটা আছে এটা সমস্যা, এটা স্পষ্টই প্রতারণা। এবং এর পেছনে আমি দায়ী করব যারা ঐক্যমত্য কমিশনে আছেন, মাসুদ ভাইরে যেমন স্যার, আমারও স্যার, আরেকজন আছেন উনিও আমাদের কাছের। আমার মনে হয়েছে যে এটি ওনাদের ব্যক্তিগত অভিলাষ অভিপ্রায়টাকে ওনার ঐক্যমতের নামে জুড়ে দিয়েছেন, যেটা কমপ্লিটলি আনফেয়ার, এবং এটার মধ্যে একটা জেদাজেদিও কাজ করেছে বলে আমার মনে হয়েছে আর কি। এবং এটা করা উচিত হয় না, এটা আমাদের সবকিছু ওয়েল ডকুমেন্টেড, টেলিভিশনে আলোচনা সমালোচনা যা হয়েছে, এখন এসে যদি আপনি একটা হুট করে একটা জিনিস জুড়ে দেন তাহলে তাতে প্রতারণা। জি মান্না ভাই, এই যে চলমান যে বিতর্কের মধ্যে অনেকে আবার মাঝখানে আমরা তো একবারে মানে আশ্বস্ত হয়ে গেছিলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে, আবার নতুন করে সেই অনিশ্চয়তাতে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না হবে না। যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে, আজকেও প্রেস সচিব বললেন যে কোনো মূল্যে 15 ফেব্রুয়ারির আগেই নির্বাচনটি হবে। কিন্তু এই যে মানুষের মধ্যে শঙ্কা আতঙ্ক, সেটি কাটানোর দায়িত্ব কার নির্বাচন নিয়ে? দায়িত্ব তো সরকারের, কিন্তু সরকার দায়িত্ব কাটাবে কি? ওই যে পরশুদিন নাকি তার আগের দিন প্রধান উপদেষ্টা বললেন যে নির্বাচন নিয়ে শঙ্কা আছে, আক্রমণ হতে পারে। এইটা কোন ধরনের কথা আমি তো বুঝলাম না। এটা কি মানে এই ধরেন ধানমন্ডির মাস্তানরা গোলমাল করবে বা উত্তরা থেকে লোক এসে হামলা করবে? ও তো পুলিশ আধা ঘন্টার মধ্যে ঠান্ডা করে দিতে পারে। আরো বড় মাস্তানের ডিজিএফআই আছে, ওটা আছে, তারা ঠিক করবে। হোয়াট হি মেন্ট মানুষ কিন্তু বুঝেছে, এবং তাতে মানুষের মধ্যে আরো আশঙ্কা বেড়েছে। খোদ প্রধান উপদেষ্টা যদি এরকম একটা কথা বলেন এবং তার কোনো ব্যাখ্যা নাই, আর কোনো কথাবার্তাই নাই, আমরা যে এত কথা বলছি এগুলো নিয়ে কোনো জবাব দেওয়ার দরকার মনে করছেন, তারা কীরকম করে এটা সমাধান করবে? নির্বাচন নিয়ে আমি প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম, ওই যে ওদের যেরকম স্যার, উনি তো আমার স্যার, আমি বললাম স্যার আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, আমি ছাত্র ছিলাম, গ্রামবাসীরা পিটালো ছাত্রদেরকে, পুলিশকে ফোন করলো, এরা কান্দো, ফেসবুকে অন্য জায়গায় একটা পুলিশও যায় নাই। তো এলাকাতে যখন ভোট হবে, যার জোর যেখানে, ও ব্যালট বাক্স নিয়ে বাড়ি চলে গেলে পুলিশ কিছু করবে? পুলিশ দেখবে আবার এ তো পরদিন ক্ষমতায় যেতে পারে, আমি তাকে কি করবো? ওইটা কি করবেন আপনি? ওই আমি বলি যে সুইট টকারে সুইস মাইন্ড দিয়ে শেষ, কোনো রকম আনসার দিলেন না। এই কথাগুলো বললে না, উনি শুনলে হয়তো ওনার কষ্ট লাগবে, কিন্তু এতই নিরেট সত্য, এবং এই পরিস্থিতি আমাকে এরকম কষ্ট দেয় যে আমি না বলে থাকতে পারি না। আমি তো এরকম দেখছি না যে উনি দায়িত্ব নিয়ে জনগণকে এটা দূর করবে। ওনার দায়িত্ব ছিল কি পুলিশকে ডেকে বলা, যা হয়েছে হয়েছে, তোমরাও বাড়াবাড়ি করেছো, মানুষও তোমার উপরে শোধ দিয়েছে, কিন্তু দিস ফর অ্যান্ড নো ফার্দার, কিচ্ছু হবে না, তোমরা ডিউটি করো।
যারা মানবতা বিরোধী অপরাধ করেছো, সরাসরি মানুষকে গুলি করে হত্যা করেছো একটা অন্যায় আদেশে, তাদের বিচার আমি করবো, বাকিদের টাচ করবো না, তোমরা কাজ করো। ওই রকম একটা ভরসা পুলিশের মধ্যে তৈরি করতে পারলেন না কেন? উনি তো চেষ্টাই করেননি। 2 বার যে বৈঠক করেছেন তাদেরকে বলেননি পুলিশকে যে তোমার এই কাজ এইভাবে করো, বলেননি। এবং তারপরে পুলিশের মধ্যে করছে, বসে থাকে, না কাজ করে, না কারো কথা শোনে, কিন্তু তলে তলে টাকা পয়সার ব্যাপারে কাজকর্ম হচ্ছে। এবং যার যেখানে জোর, সে জোরেও করছে, আবার টাকার জোরেও করছে। নিরীহ মানুষ কষ্ট পাচ্ছে, আর প্রতিপক্ষ যদি নিরীহ হয় তাহলে তো তারা আরও বিপদ। তাহলে কে করবে? তখন আমি বলছি, বিএনপিকে আমি বলছি যে আপনাদেরকে কাঠগড়ায় দাঁড় করতে হবে, আপনারা এই দায়িত্ব নেন। জামাতকে আমি বলছি, দেখেন 6 মাস আগে জামাতের সাথে দেখা হলে সালাম বিনিময় করতাম না, এখন পরিস্থিতি এমন হয়েছে যে তারা একটা ফ্যাক্টর হয়ে গেছে। তো বলছি যে আপনাদেরও দায়িত্ব আছে, ভালো ভোট নির্ভর করে পলিটিক্যাল পার্টিগুলোর উপরে, স্টেক হোল্ডারদের উপরে। এই গভর্নমেন্ট কিছু করতে পারবে না। জি, কিন্তু জামাত তো অন্যরকম কথা বলছে যে বিএনপির বর্তমান যে ভূমিকা, এই ভূমিকার কারণে আসলে ফেব্রুয়ারির নির্বাচনটা ঝুঁকির মধ্যে পড়েছে। এটা জামাতের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আজকে। না, উনি যেটা বলেছেন না, এটা আসলে উনি কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে এটা বলেন নাই। উনি আসলে বলতে চেয়েছেন আমরা আপনাদেরকে ঝুঁকির মধ্যে ফেলতে পারি। আচ্ছা, আপনি শুনতে ভুল শুনেন তো ভাই। ওনারা যে কথাবার্তা বলেন এগুলো আধ্যাত্মিক কথা। আচ্ছা, উনি এটা বলতে চেয়েছেন আমরা মানে জামাতের তো ঈদের আনন্দ, যে চান্স একটা পাইছি বিএনপিকে বেকায়দা ফেলানোর জন্য। এবং এটা যেটা করতেছেন এটা কিন্তু আসলে খুব ফেয়ার কোনো গেম না। সমস্যাটা গেম বলি আপনাকে, দেশের অ্যাবাভ 90% লোক আসলে জানেই না যে বিএনপির আপত্তিটা কোথায়। এটা জানাটা কিন্তু কঠিন। বিএনপি আসলে কেন আপত্তিটা করছে এটা বোঝারও কঠিন। জামাত এই চান্সটা নিচ্ছে। আমরা বলবো যে বিএনপি সাইন করে আসছে, এখন ওই যে বলে না কাবিনে সিগনেচার করছেন, এখন আপনি সংসার করবেন না বললে তো হবে না। আরে ভাই, কাবিন এবং সংসারের মাঝখানে ডিভোর্স একটা শব্দ আছে তো রে ভাই, এত সহজ তো না দুনিয়াটা। কিন্তু এখন এগুলি যেগুলো বলতেছে এগুলি কেন? ওই যে বললাম না, তার বেকায়দায় ফেলানোর জন্য। শুনেন, জামাতের লক্ষ্যটা কি বলুন তো? জামাত ইন দ্য মিন টাইম ওরা কিন্তু অনেক হিসাব নিকাশ করে কাজ করে, জায়গাটাকে খোঁজখবর নিছে, কোথায় কি আছে না আছে। এই ছাত্র সংসদ নির্বাচনগুলিতে তারা ভালো করছে, কেন করছে এটারও একটা ব্যাখ্যা আছে। এবং এটাকে নিয়ে এটাকে তারা ক্যাশ করার চেষ্টা করছে নানাভাবে। কিন্তু যত কিছুই বলেন ভাই, জাতীয় নির্বাচন কিন্তু একটা ভিন্ন জিনিস। জাতীয় নির্বাচন ভাই শেষ মুহূর্তে আমি এমন অনেক লোক, আমি অনেক বলবো, আমি আমার কথাই বলি, ভোট যখন দিতে যায় একটা প্ল্যান করে যায়, অমুকে ভোট দেবো, ভোট দেওয়ার সময় উল্টাপাল্টা করে দিয়ে আসি, ভেতরে ঢুইকে মানে মন চেঞ্জ করে ফেলাই। এটা কিন্তু আছে ভাই, বাংলাদেশে সবাই আছে। বাংলাদেশে ভোটটা বেসিক্যালি হয়, সরি এটা অনেকে আবার অন্যভাবে নিতে পারে, বাট সব বেসিক্যালি হয় হুজুগে। আচ্ছা, হুজুগটা কোন দিকে উঠবে এটা ভাই আপনি জানেন না। এবং ওই হুজুগে জামাতের এই সমস্ত ক্যালকুলেশন ভাইসে যাবে, জাস্ট ভাইসে যাবে। জি, শাহেদ ভাই, যেটা মান্না ভাই যেটা বললেন যে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চেষ্টা করেননি বা চেষ্টা করার ইচ্ছাই ন্যূনতম ছিল না, আপনার কাছে কি মনে হয় যে আসলেই কি তাই? সরকার এরকম একটা পরিস্থিতি তৈরি করে রাখতেই চেয়েছে কি সবসময়? না, আমি যেটা বলি বারবার যে ডক্টর ইউনূস খুব বড় মানুষ, এ বিষয়ে সন্দেহ নেই। উনি আমাদের ন্যাশনাল প্রাইডের একটা জায়গায়, কিন্তু উনি বাণিজ্য বোঝেন ভালো, উনি রাষ্ট্র বোঝেন না আর কি। এটা আমি ছোট মুখে বড় কথা হবে, কিন্তু এটাই সত্য। উনি যদি রাষ্ট্র বুঝতেন তাহলে বাংলাদেশে এমন অনেক কাজ আছে, যেমন আইন শৃঙ্খলা, পলিটিসাইজেশন অফ পুলিশ। আমরা বারবার শেখ হাসিনার আমলে কেন বিচার ব্যবস্থা নিয়ে এত গোস্বা প্রকাশ করেছি, এমনকি গণজাগরণ মঞ্চের বিচারের বিরোধিতা করেছি, বিকজ বিচার প্রক্রিয়াটা সস্থ ছিল না। যেসব আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল এগুলোর বিতর্ক ছিল এবং ট্রায়াল প্রসেসটা বিতর্ক ছিল। এখন আমরা কি দেখছি যে একই শেখ হাসিনা অন্যায় করেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু যেই প্রক্রিয়ার বিচার হবে এখন হচ্ছে, এখন আইসিটি বলেন, এটা সেটা বলেন, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা যেসব রিসাইট করছেন, যেসব বই থেকে রেফারেন্স দিচ্ছেন, দিস ইজ অ্যাবসার্ড ফানি একটা বিষয়। হ্যাঁ, তো এই ধরনের ফানি বিষয় যদি আরও চলতে থাকে তাহলে আপনি এই ট্রায়ালে যত বড় শাস্তি দেন না কেন, মানুষের মনে এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে এই সন্দেহ দ্বন্দ্ব থেকে যাবে, যেটা একটা প্রতিহিংসামূলক বিচার। যেহেতু জামায়াতের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, সুতরাং জামায়াত সমর্থিত একজন প্রসিকিউটরকে দিয়ে শেখ হাসিনারও ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এটা আমরা চাই না। আমরা চেয়েছি কি
ক্যাঙ্গারু বিচার ব্যবস্থা না, আমরা চেয়েছি একেবারে নিউট্রাল বিচার ব্যবস্থা। আজকে এই গুম কমিশনের একজনকে প্রধান করে এমন বিশেষ রাজনৈতিক দল সমর্থিত সশস্ত্র বাহিনীকে কাঁপুনি ধরায় দিয়েছে, যেটা আমরা চাই না। আপনি 5 জন যদি থাকে, আপনি তাদেরকে সিঙ্গেল আউট করেন, একেবারে গড়ে এতজন মানুষকে সশস্ত্র বাহিনীর পুরা জিনিসটাকে এমনভাবে ডিসপ্লেস করা হচ্ছে, দিস আর অল, ওই যে আমি বলেছি এটা রাষ্ট্রের যিনি সর্বোচ্চ মাথা তার ব্যর্থতা, কারণ তিনি রাষ্ট্র বোঝেন না। উনি রাষ্ট্র বুঝলে আজকে এই যে আইন শৃঙ্খলা বাহিনী বলুন, প্রশাসন বলুন, 2 দিন আগে একটা প্রশাসন রদবদল সংক্রান্ত একটা কমিটি করলেন, বিএনপি আপত্তি জানানোর পর এটা বাতিল করা হয়েছে। সো দিস ইজ অ্যাবসার্ড। আপনি সিদ্ধান্ত নেবেন, এমন সিদ্ধান্ত নেবেন যেটাতে আপনি স্ট্রিক্ট থাকতে পারেন। ওনাকে আজকে যদি আমি যে বলি স্যার এই জিনিসটা ভালো হবে, এটা করেন, হ্যাঁ এটা করে ফেলো, আরেকজন বললে হ্যাঁ করে ফেলো, এবং ওনাকে কানপড়া দেওয়ার জন্য যেসব মানুষ আশপাশে ঘুরঘুর করেন, ছাত্র সংঘের সাবেক রাজনৈতিক কর্মী একজন উপদেষ্টা আছেন, ওনার খুব আস্থাভাজন, আমি প্রেস সচিবের নাম করলাম না, এদের যে রাজনৈতিক মতাদর্শ দর্শন, এগুলো দ্বারা উনি এমন ভাবে প্রভাবিত যে উনি স্বাভাবিকভাবে চিন্তা করবেন যে রাষ্ট্র নামক একটা জিনিসের চরিত্র আছে, সেকুলার চরিত্র আছে, এবং আমার প্রত্যেকটা ডিসিশনের একটা ইম্প্যাক্ট থাকতে পারে, সেগুলো উনি হয় জানেন না। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে সরকারের ভেতরে তো সরকার থাকে, মানে সেই সরকারের ভেতরে কি আর কোনো সরকার আছে? সরকারের ভেতরের যে সরকারটা সেটা জামায়াতের সরকার, জামায়াতে ইসলামী এই সরকারটা পরিচালনা করছে। আপনি সব জায়গায় গেলে দেখবেন এটা, সচিবালয়ে যান, পুলিশে যান, নানান জায়গায় যান, দেখবেন এটা। এবং এই জন্যই তারা যে নির্বাচন নিয়ে টালবাহানা কিংবা যতদূর বিলম্বিত করা যায় এগুলোর কাজগুলো চলছে, কেননা বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পর এই প্রথম তারা সরকার পরিচালনা করছে। এবং জামায়াত সরকার প্রতিষ্ঠা করলে কেমন সরকার হবে তার একটা ধারণা আপনারা পাচ্ছেন, এটার মধ্য দিয়ে পেয়ে যাওয়ার কথা। আজকে রিকশাওয়ালা, উবার ড্রাইভার, সবজি বিক্রেতা, একটা মানুষের কাছে আপনি যাবেন, কেউ বলবেন না দেশ ভালো চলছে, বলবেন স্যার একটা নির্বাচন দরকার, এইভাবে দেশ চলতে পারে না। তো আপনার তো ট্রায়াল হয়ে যাচ্ছে, জামায়াতের সরকার হইলে কেমনে হবে। ইসলামী ব্যাংক একটা এক্সাম্পল। আমি যদি মওদুদীর ইসলামের মতাদর্শে বিশ্বাসী না হই, তাহলে বাংলাদেশ রাষ্ট্রে আমার চাকরির কোনো সুযোগ থাকবে না। ইসলামী ব্যাংকে যারা গত 10 বছরে নিয়োগ পেয়েছিল তাদের মধ্যে 450 জনকে ছাঁটাই করা হয়েছে, আরও 500 জন 550 জন অপেক্ষমান। এর মধ্যে অনেক মেধাবী আছেন, অনেক প্রতিবন্ধী শিক্ষার্থী আছেন যারা খুবই ভালো মেধাবী, তাদেরকেও বাদ দেওয়া হয়েছে অনলি বিকজ তাদের এই দলীয় সম্পৃক্ততা নেই। তো আগামীর বাংলাদেশে আপনি চাকরি, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করলে সবকিছুই যে দলীয়করণ হবে, বিশেষ মতাদর্শ হবে, একেবারে উল্টাভাবে ভাবতে পারেন শেখ হাসিনার জয় বাংলার কলেমার উপর যাদের বিশ্বাস ছিল না, তারা যেমন এই বাংলাদেশে অচ্ছুত ছিল, ঠিক ওই ধরনের একটা সমাজ ব্যবস্থার দিকে আমরা ধাবিত হতে পারি, এবং সেটাই চাচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমরা দেখতেছি যে বর্তমান ইউনূসের সরকার, তার যে সরকার ব্যবস্থা, এটা একটা ট্রায়াল হাউ দ্য অ্যাকচুয়াল গভর্নমেন্ট, ফিউচার গভর্নমেন্ট যদি আছে। এবং আমি এটা, মাসুদ ভাই যেমন একবারে তুড়ি মেরে উড়িয়ে দিলেন যে না ওরা ভোট পাবে না, আমি কিন্তু তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছি না, আমি অপশন ওপেন রাখছি আর কি। সো উই শুড অল বি ভেরি কেয়ারফুল। মান্না ভাই, তাহলে কি সরকারের ভেতরের কেউ কি কলকাঠি নাড়ছে, যাদের কারণে বা যাদের প্রভাবের কারণে ইউনূস সরকার কোনো সিদ্ধান্তে অনড় থাকতে পারছেন না বা প্রভাবিত হচ্ছেন? আমি সাধারণভাবে না এই সমস্ত তত্ত্ব বিশেষ করি না, সরকারের ভিতরে সরকার ওই আপনি যদি বলেন যে সরকারের বাইরে একটা সরকার আছে, ওইটা আবার বাংলা যেতে পারে। সরকারের ভিতরে কে আছে, আমি তো তাদের সাথে কথাবার্তা বলে দেখেছি, প্রফেসর ইউনূসের মুখের উপর কেউ কথাই বলে না। প্রফেসর ইউনূস যা নিজের মতো বলবেন করে তাই করছেন। কেউ কেউ গিয়ে মাঝে মাঝে ওই যে বললো না কান পড়া, এটা দেওয়ার চেষ্টা করে। এটা যদি কোনো কোনোতে ধরেন, কোনো কোনোতে ধরেনও না, তার মতো চলেন। এবং এই যে সবচেয়ে বেশি তার তো বিশ্বাস করবার কথা ছিল শিক্ষার্থীদের, যারা আন্দোলনটা শেষের দিকে লিড করলো, ওদের সাথে তো সম্পর্ক খারাপ হলো। তারাও কিন্তু বলেছে যে সরকার ওয়াদা খেলাপ করেছে এবং এটা এক ধরনের বিশ্বাসঘাতকতা, এগুলো বলেছে। তো এইটাতেও উনি যে তাদেরকে পরিচয় করতে গেছেন এবং তার কথা শুনিয়ে করেছে, তা তো করেনি। এখন বিএনপির সঙ্গে লন্ডনে গিয়ে এত কিছু আলাপ হবার পরে সেটা উল্টে গেল। তাহলে কে ভেতরে আছে? একটা হতে পারে, যেটা অনেকে মনে করে যে এটা বাইরে থেকে হতে পারে, এই কারণে যে আমি এরকম করে বলি, ধর অনেকে বলে না দক্ষিণপন্থীদের উত্থান, দক্ষিণপন্থী বলতে বোঝায় জামাত, জামাত মানেই দক্ষিণপন্থীরা, দক্ষিণপন্থী মানে দক্ষিণপন্থী, এই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু জামাতের যে উত্থান সেটাই আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু হয়নি। জামাত ভেতরে ভেতরে কাজ করছিল। আমরা যখন পুলিশের মার টার খেয়ে অন্যান্য আন্দোলন করছি, জেল খাটছি, জামাতের কয়েকজনের ফাঁসি হয়েছে, সেটা আর এক কেস।
এই আন্দোলনের কারণে হয়নি তো, সেটা তো মানে অন্য একটা কেসের কারণে হয়েছে। তারা ভেতরে ভেতরে গুছিয়েছে এরকম করে, তাদের লজিস্টিক্স অনেক স্ট্রং ছিল। 5 তারিখের পরে তাদেরকে ডেকে আপনি পরিচয় করিয়ে দিয়েছেন। মানে একদম প্রথম হচ্ছে যে কারা কারা উপস্থিত ছিলেন, সেনাপ্রধান প্রথমে জামাতের নাম বলেছেন, তাও 2 বার। তখন পর্যন্ত দলটার কোনো